গত ১৭ই ফেব্রুয়ারি শপথ নিয়েছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। নতুন সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে পাঠানো ওই চিঠিতে শুভেচ্ছার পাশাপাশি স্মরণ করিয়ে দেওয়া হয়েছে সদ্যবিদায়ী অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পাদিত বাণিজ্য ও প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত বাস্তবায়নের বিষয়টিও। ট্রাম্প চিঠিতে উল্লেখ করেন, এসব চুক্তি কার্যকর হলে বাংলাদেশের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের সবচেয়ে উন্নত যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি পাবে। প্রশ্ন হল, চিঠিটি কি শুধু কূটনৈতিক সৌজন্য ও পারস্পরিক সহযোগিতার আহ্বান, নাকি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে করা চুক্তির ধারাবাহিকতা নিশ্চিত করার সুস্পষ্ট বার্তা? যদিও ট্রাম্পের বিতর্কিত এই সার্বজনীন শুল্ক বা গ্লোবাল ট্যারিফ নীতিকে ২০ ফেব্রুয়ারি অবৈধ ঘোষণা করেছে খোদ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, তবে সেই রায় শেষ পর্যন্ত কোথায় দাঁড়ায় তা সময়ই বলে দেবে। কয়েকদিন আগে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত উচ্চমাত্রার গোপনীয় বাণিজ্য চুক্তির কিছু অংশ প্রকাশ্যে আসে। এরপরই শুরু হয় তীব্র বিতর্ক। চুক্তি অনুযায়ী বাংলাদেশের রপ্তানি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক ১% কমিয়ে ১৯% নামানো হয়েছে। সরকার সেই সময় এটিকে বড় অর্জন হিসেবে তুলে ধরেছে, কিন্তু বিনিময়ে বাংলাদেশকে যে শর্তগুলো মানতে হয়েছে তা বিশ্লেষণ করলে ভিন্ন বাস্তবতা সামনে আসে। চুক্তির শর্ত অনুসারে বাংলাদেশকে প্রতিশ্রুতি দিতে হয়েছে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ গম, তুলা, সয়াবিন, জ্বালানি, উড়োজাহাজ এবং সামরিক সরঞ্জাম ক্রয় করবে। বাংলাদেশকে দেশীয় শিল্পে ভর্তুকি কমাতে হবে। বিদেশি বিনিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য যুক্তরাষ্ট্রকে জানাতে হবে। পাশাপাশি মার্কিন খাদ্য, কৃষি ও শিল্পপণ্যের বাজার প্রবেশে প্রায় সব বাধা তুলে নিতে হবে। চুক্তিতে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার করে তৈরি পোশাক শুল্কমুক্ত সুবিধা পাবে। অন্তর্বর্তী সরকার বলেছে, এতে গার্মেন্টস খাত লাভবান হবে, কিন্তু ব্যবসায়ীরা সন্দিহান। তাদের মতে, যুক্তরাষ্ট্রের তুলার দাম বেশি, পরিবহন ব্যয়ও বাড়বে। উপরন্তু শর্তগুলো এতটাই জটিল যে বাস্তবে এই সুবিধা পাওয়া কঠিন হতে পারে। ফলে ঘোষিত সুবিধা কাগজেই সীমাবদ্ধ থাকার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন, শত শত মার্কিন পণ্য বাংলাদেশে প্রবেশ করবে কার্যত বাধাহীনভাবে। মান নিয়ন্ত্রণ বা পরীক্ষার ক্ষেত্রে দেশের নিয়ন্ত্রক সংস্থাগুলোর ক্ষমতা সীমিত হয়ে পড়বে। শুধু তাই না, শত শত আমেরিকান পণ্য যখন বাংলাদেশে ঢুকবে, তার কোনো ধরনের পরীক্ষা বা মান নিয়ন্ত্রণ করতে পারবে না বাংলাদেশ। এর মানে হচ্ছে, বিএসটিআই এর মতো মান নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলো যদি মনে করে কোনো খাদ্যপণ্যে অতিরিক্ত রাসায়নিক আছে, কোনো বীজ দেশের ৩ ফসলি জমির জন্য অনুপযোগী, অথবা কোনো কীটনাশক পরিবেশের জন্য যদি ক্ষতিকর প্রমাণিত হয়, তাহলেও সংশ্লিষ্ট সংস্থাগুলো কার্যকর ব্যবস্থা নিতে পারবে না। ফলে বিএসটিআই, খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষ বা ওষুধ প্রশাসনের ভূমিকা নিধিরাম সর্দার হওয়ার বিকল্প কিছু থাকবে না। চুক্তি অনুযায়ী বাংলাদেশ ডেটা লোকালাইজেশন নীতি আরোপ করতে পারবে না। ডিজিটাল সার্ভিসে নতুন কর আরোপের ক্ষেত্রেও সীমাবদ্ধতা থাকবে। সাইবার নিরাপত্তা নীতিতেও যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশ চাইলে বড় প্রযুক্তি কোম্পানিকে স্থানীয় সার্ভার স্থাপনে বাধ্য করতে বা ডিজিটাল কর আরোপ করতে পারবে না। বিশেষজ্ঞদের মতে, এতে দেশের ডিজিটাল অর্থনীতি ক্রমেই বহির্নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি রয়েছে। সবচেয়ে আলোচিত শর্তটি ভূ-রাজনৈতিক। চুক্তিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের স্বার্থের সঙ্গে সাংঘর্ষিক হলে বাংলাদেশ নির্দিষ্ট কিছু দেশের সঙ্গে নতুন বাণিজ্যিক বা সামরিক চুক্তিতে যেতে পারবে না। এর অর্থ দাঁড়ায়, চীন বা রাশিয়ার মতো দেশের সঙ্গে বড় ধরনের সহযোগিতায় যেতে হলেও যুক্তরাষ্ট্রের অবস্থান বিবেচনা করতে হবে। বিশেষজ্ঞদের মতে, এটি বাংলাদেশের কৌশলগত স্বাধীনতার উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। অর্থনীতিবিদ আনু মোহাম্মদ এই চুক্তিকে ভয়াবহ ও বাংলাদেশের স্বার্থবিরোধী বলে আখ্যা দিয়েছেন। তাঁর ভাষায়, অন্তর্বর্তী সরকার এই যে চুক্তিগুলো এভাবে করল, বাংলাদেশকে হাত পা বাঁধা অবস্থায় ফেলল। ইচ্ছা করলেই বলতে পারত, নির্বাচিত সরকার আসছে, আপনারা নির্বাচিত সরকারের সাথে কথা বলতে পারবেন। তিনি নতুন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সবার আগে বাংলাদেশ তারেক রহমানের এই স্লোগান যদি সত্যি হয়, তারেক রহমান যদি এটা সিরিয়াসলি মিন করে থাকেন, তাহলে তার প্রথমে কাজ করা, সবার আগে যেটা করা উচিত সেটা হলো এই চুক্তিগুলোর থেকে
বাংলাদেশ কিভাবে মুক্তি পাবে তার রাস্তা পরিষ্কার করা, এবং এই চুক্তি যারা সম্পাদন করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনা, বিচারের আওতায় আনা। তাঁর অভিযোগ, চুক্তি সম্পাদনের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টা ও বিশেষ সহকারী নীতি নির্ধারকের চেয়ে বিভিন্ন কোম্পানির লবিস্টের ভূমিকায় ছিলেন। পরিস্থিতি আরও জটিল হয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে নতুন সরকারের পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দেওয়ার পর। অভিযোগ রয়েছে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা থাকাকালে যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ফলে প্রশ্ন উঠেছে, নতুন সরকারেও তাঁর অন্তর্ভুক্তি কি কাকতালীয়? ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোশাহিদা সুলতানা চুক্তিটিকে অসম ও ক্ষতিকর বলে মন্তব্য করেছেন। এখন চুক্তি আসলে অনেক দেশই করছে, এবং আপনারা জানেন যে ট্রাম্প আসলে তার যেই শুল্ক নীতি নিয়েছেন, যে রেসিপ্রোকাল ট্যারিফের যে নীতি গ্রহণ করেছেন, তার মাধ্যমে তারা সারা পৃথিবীতেই সে এটা বাস্তবায়ন করার চেষ্টা করছে, কেউ কম কেউ বেশি। এখন এরকম একটা পরিস্থিতিতে আমরা দেখছি যে দক্ষিণ এশিয়ার যেই রাষ্ট্রগুলো আছে তারা কিন্তু সবাই এখনও চুক্তি স্বাক্ষর করেনি। এই বাংলাদেশই প্রথম। আমরা শুনছি যে ভারত পরে করবে, অর্থাৎ বাংলাদেশ চুক্তি কি করলো না সেটার উপর ভিত্তি করে পরে দেখা যাবে যে ভারত তার চুক্তিগুলো করছে, এবং তারা কিন্তু এখনও নেগোসিয়েশন করছে। আর আমরা দেখেন কি করলাম, ঠিক অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগে দিয়ে আমরা এটা করে ফেললাম। এখন আপনি নেগোসিয়েশন যখন করতে যাবেন কোথাও, প্রথমেই যদি আপনি সব কিছু দিয়ে দেন, তারপরে যদি আপনি বলেন যে না আমি আসলে দিতে পারছি না, এখন দিব, আরেকটু কম দেই, এই যে নেগোসিয়েশনটা আপনি যখন প্রথমেই অনেকখানি দিয়ে দিবেন, আপনি কি সেটা পারবেন? এখন একটা যুক্তরাষ্ট্রের মতো দেশের সাথে সেটা কি সম্ভব হবে? তো এই যে এটা হচ্ছে কি প্রথম অপরাধ অন্তর্বর্তী সরকারের, যেটা আমি মনে করি যে একটা বিচার হওয়া উচিত। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি সংস্থা ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ লিখেছেন, ন্যূনতম আত্মসম্মান থাকলে কেউ এমন চুক্তিতে রাজি হতে পারে না। তাঁর আশঙ্কা, যুক্তরাষ্ট্র থেকে জীবিত মুরগি, ডিম ও ফ্রোজেন মিট আমদানির বাধ্যবাধকতা তৈরি হলে দেশের পোলট্রি শিল্প মারাত্মক ক্ষতির মুখে পড়বে। এখন প্রশ্ন, নতুন সরকার কি এই চুক্তিগুলো পুনর্বিবেচনা করবে, নাকি আগের সরকারে রেখে যাওয়া শর্তের বোঝা নিয়েই এগোবে? এই প্রশ্নের উত্তরই নির্ধারণ করবে বাংলাদেশের অর্থনীতি, কৌশলগত স্বাধীনতা ও সার্বভৌমত্ব কোন পথে এগোবে।